একটা ফ্ল্যাট দিনের বেলা দেখে পছন্দ হলেও সেখানে গিয়ে না থাকা অবধি তার সুবিধে অসুবিধে ঠিক বোঝা যায় না। সুধীন সরকার এইটাই উপলব্ধি করল ভবানীপুরের এই ফ্ল্যাটে বসবাস আরম্ভ করে। এই একটা ব্যাপারেই ভাগ্যলক্ষ্মী একটু শুকনো হাসলেন। না হলে তিনি যে সুধীনের প্রতি সবিশেষ প্রসন্না তার নজিরের অভাব নেই। যেমন তার পদোন্নতির ব্যাপারটাই ধরা যাক। সে এখন আপিসের ডিপার্টমেন্টের হেড একটি। ঠিক এত তাড়াতাড়ি মাথায় পৌঁছানোর তার কথা নয়, হাজারো বয়স তো বেশি নয়। আষাঢ়ে 31 পড়ল। ডিপার্টমেন্টের কাঁধ অব্দি এমনিতেই উঠেছিল সুধীন। মাথায় ছিল নগেন্দ্র কাপুর, বয়স 40, দীর্ঘাঙ্গ, সুপুরুষ, কর্মক্ষম, যিনি ছাই রঙের সাফারি স্যুট পরে আপিসে ঢুকলে সকলের দৃষ্টি তার দিকেই যেত। সেই নগেন্দ্র কাপুর যে অকস্মাৎ টালিগঞ্জের গল্ফের মাঠে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে শেষ হয়ে যাবেন, সে কি কেউ স্বপ্নেও ভেবেছিল? এই মৃত্যুর পরেই সুধীন দেখল প্রায় প্রাকৃতিক নিয়মের মতোই সে কাপুরের জায়গা অধিকার করে বসেছে। এটা শুধু কপাল জোরে নয়, কারণ সুধীন এই পদের উপযুক্ত নয় এই অপবাদ তাকে কেউ দেবে না। তারপরই ফ্ল্যাট। সুধীনের বাপ মা তাকে সংসারী করার জন্য উঠে পড়ে লেগেছেন। সময়টাও ভালো, কাজেই সুধীনকে বাধ্য হয়েই সেই অবস্থার জন্য প্রস্তুত হতে হয়েছে। আগে পার্ক সার্কাসে যে ফ্ল্যাটটা ছিল তার পায়রার খোপের মতো দুখানা ঘরে সংসার করা চলে না। তাছাড়া একটা বিয়ে শাদিতে ভাড়া দেওয়ার বাড়ি কাছেই ছিল। অষ্টপ্রহর গ্রামাফোন রেকর্ডে সানাইয়ের বিকৃত বাঁশ ফাটা সুরে সেখানে সুধীনের প্রাণ অতিষ্ঠ হয়ে আসছিল। কাজেই নতুন ফ্ল্যাটের সন্ধান। অবশেষে তার ঠাঁই হলো এই ভবানীপুরের ফ্ল্যাটে। দোতলার ফ্ল্যাট, 3খানা বেশ বড় বড় ঘর, 2টো বাথরুম, দক্ষিণে বারান্দা, মেঝের মোজাইক, জানলার গ্রিল, ফ্ল্যাটের প্ল্যান, সবকিছুতেই সুপরিকল্পনা ও সুরুচির ছাপ। ভাড়া 800। সর্বোপরি বাড়িওয়ালার সঙ্গে কথা বলে তাকে মোটামুটি সজ্জন ব্যক্তি হিসেবেই মনে হয়। 2 সপ্তাহ হলো সেই ফ্ল্যাটে এসেছে। প্রথম কদিন খেয়াল না করলেও একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখল তার চোখে বাইরে থেকে বিজলি আলো এসে পড়ছে। বেশ উজ্জ্বল আলো। এত রাত্রে আলো আসে কোত্থেকে? সুধীন বিছানা ছেড়ে বাইরে গিয়ে দেখল সারা পাড়া অন্ধকার। কেবল একটি আলো জ্বলছে রাস্তার উল্টো দিকের প্রাচীন অট্টালিকার 3 তলার একটি ঘরে। খোলা জানলার পর্দার উপর দিয়ে শটান এসে বারান্দা পেরিয়ে আলো ঢুকেছে সুধীনের ঘরে। শুধু ঘরে তো নয়, একেবারে সুধীনের বিছানায়। বালিশ উল্টো দিকে ঘুরিয়ে শুলেও সে আলো পড়বে সেই সুধীনেরই মুখে। এ তো বড় জ্বালাতন। অন্ধকার না হলে মানুষ ঘুমায় কি করে? অন্তত সুধীন সেটা পারে না। এটা কি রোজই হবে? আরো 1 সপ্তাহ কাটার পর সুধীন বুঝল এ নিয়মের ব্যতিক্রম। 12টার কিছু আগে থেকে আলো জ্বলে, ভোর অব্দি জ্বলতেই থাকে। অথচ নিজের ঘরের দক্ষিণের জানলা বন্ধ করে শোয়ায় সুধীনের ঘোর আপত্তি। কার না হয়? কলকাতার ওই একটি জিনিসের অনেক দাম, দক্ষিণের জানালা। বিশেষ করে তার সামনে যদি অন্য কোনো বাড়ি না থাকে, সেটাও এই ফ্ল্যাটের একটা লোভনীয় দিক। জানলার সামনে রাস্তার ওপর হলো ওই পুরনো বনেদি বাড়িটার সংলগ্ন বাগান, যেখানে অদূর ভবিষ্যতে নতুন দালান ওঠার কোনো সম্ভাবনা নেই। কোনো অজ্ঞাত কারণে ওই ঘরের বাসিন্দা সারা রাত বাতি জ্বালিয়ে রাখেন। 1 তলার ফ্ল্যাটে ফ্যামিলি নিয়ে থাকেন সোমেশ্বর নাগ। সুধীনের মাস 4 আগেই ইনি এসেছেন এই ফ্ল্যাটে। বয়স 55, বেঙ্গল ক্লাবের মেম্বার। সন্ধেটা ক্লাবেই কাটান। এক শনিবার বিকেলে
বাড়ির গেটে তার সাথে দেখা হওয়ায় সুধীন বাক্যালাপের লোভ সামলাতে পারল না। আমাদের উল্টো দিকের বাড়িটা কাদের বলুন তো? চৌধুরী। কেন, কি ব্যাপার? না মানে বাড়িতে তো বিশেষ কাউকে থাকতে দেখি না, মানে কেউ থাকে বলে তো মনে হয় না। তাও 3 তলার একটা ঘরে সারা রাত বাতি জ্বলে, সেটা লক্ষ্য করেছেন? না, তা তো করিনি। আপনাদের ঘরে আলো আসে না? সেটা তো সম্ভব নয়, ওদের ছাদের পাঁচিলটা সামনে পড়ে তো, আমরা তো ঘরটাই দেখতে পাই না। খুব বেঁচে গেছেন। আমার তো রাত্রে ঘুমই হয় না ওই আলোর জন্য। ভেরি স্ট্রেঞ্জ। শুনেছি তো এত বড় বাড়িতে একটি কি দুটি মাত্র প্রাণী থাকে। মালিক হলেন গগন চৌধুরী, তাকে বড় একটা দেখা টেকা যায় না। আমি তো এসে অবধি দেখিনি, তবে আছেন বলে জানি। বয়স হয়েছে বোধহয়, শুনেছি এককালে ছবি টবি আঁকতেন। আপনি এক কাজ করুন না, ভদ্রলোককে গিয়ে সোজাসুজি বলুন, অন্তত ওর নিজের ঘরের জানলাটা তো বন্ধ করে দিতে পারেন। এতটুকু কনসিডারেশন হবে না প্রতিবেশীর জন্য? এ কাজ অবশ্য করা যায়, যদিও সহজ নয়। অনুরোধ করলেও সেটা যে গ্রাহ্য হবে এমন কোনো গ্যারান্টি নেই। তবু রাতে কি ঘটনা ঘটে গগন চৌধুরীর ঘরে? সুধীন বুঝতে পারল আলোর জন্য ব্যাঘাতের প্রশ্নটা বড় ঠিকই, কিন্তু ওই প্রাচীন অট্টালিকার ওই ঘরে কি ঘটছে সেটা জানার আগ্রহ কম নয়। তার বন্ধু মহিম রেসের মাঠে যাতায়াত করে, তার একটি বড় বাইনোকুলার আছে, সেটা দিয়ে দেখলে কিছু জানা যাবে কি? বাইনোকুলারের দরকার এজন্য যে ঘরটা নেহাত কাছে নয়, চৌধুরীদের বাড়িটা ঠিক রাস্তার উপরে নয়, পাঁচিল পেরিয়ে সামনে বেশ খানিকটা জায়গা আছে যেটা বাগানেরই অংশ। এই দূরত্বের পরেও আরো দূরত্ব আছে, কারণ 3 তলার ঘরটা ছাদের খানিকটা অংশ পেরিয়ে। মহিমের বাইনোকুলারে জানালাটা চলে এলো অনেকটা কাছে, কিন্তু পর্দার উপর দিয়ে দেয়ালের খানিক অংশ ছাড়া বিশেষ কিছু দেখা গেল না। দেয়ালের টাঙানো তেল রঙে আঁকা দুটি আবক্ষ প্রতিকৃতির খানিকটা করে অংশ দেখা যাচ্ছে। তাহলে কি শিল্পীর ঘর? এটা কি ওই ভদ্রলোকের স্টুডিও? কিন্তু সেখানে তো কোনো মানুষ নেই। হ্যাঁ, আছে। এইমাত্র জানলার পর্দায় ছায়া ফেলে একটা মূর্তি ডান থেকে বাঁ দিকে চলে গেল, কিন্তু ছায়া থেকে মানুষ চেনা গেল না। পর্দার আলোটা পড়তে তার স্বচ্ছতাও অনেকটা কমে গেছে। 15 মিনিট দেখার পর সুধীনের ক্লান্তি এলো। বাইনোকুলারটা টেবিলের ওপর রেখে সুধীন শুয়ে পড়ল। সে মনে মনে স্থির করে নিয়েছে কি করা দরকার। সোজা গিয়ে গগন চৌধুরীর সঙ্গে দেখা করতে হবে, তাকে বলতে হবে তার ঘরের উত্তরের দিকে জানালা বন্ধ রাখতে। কাজ হলে হবে, না হলে সুধীনকে এই অবস্থার সঙ্গে মানিয়ে নিতে হবে। গগন চৌধুরীর লোক কিরকম সেটা জানা থাকলে ভালো হতো। প্রতিবেশীদের কাছ থেকে আসলে অভদ্র অপমানসূচক ব্যবহার হজম করা খুব কঠিন, তা তিনি যতই প্রবীণ হন না কেন। কিন্তু এক্ষেত্রে ঝুঁকি নেওয়া ছাড়া গতি নেই। গেটটা খোলা এবং দারোয়ান নেই, এই দেখে সুধীনের অবাক লাগলো। প্রথম বাধা এত সহজে অতিক্রম করতে পারায় একটু নিশ্চিন্তও লাগলো তার। ভদ্রলোককে দেখতে চাইলে তাকে দেখিয়ে দিতে পারবে আলো কিভাবে তার ঘরে পড়ে, এই নিশ্চয়তা নিয়ে সুধীন আজ এসেই পড়েছে গগন চৌধুরীর বাড়িতে। ভবানীপুরের ভদ্র পাড়া শীতকালের রাত 11টার মধ্যে নিস্তব্ধ। গতকাল পূর্ণিমা ছিল। চৌধুরী বাড়ির আগাছায় পরিপূর্ণ বাগানের সবকিছুই জ্যোৎস্নার আলোতে স্পষ্ট দেখা যাচ্ছে। শ্বেত পাথরের নারী মূর্তি ডাইনে ফেলে সুধীন এগিয়ে গেল নোনা ধরা গাড়ি বারান্দার দিকে।
এখনো 3 তলার ঘরে আলো জ্বলেনি। কপাল ভালো হলে গগন চৌধুরীকে হয়তো নিচেই পাওয়া যেতে পারে। সদর দরজায় কড়া নাড়তে কয়েক সেকেন্ডের মধ্যেই একটি ভৃত্যস্থানীয় প্রৌঢ় দরজা খুলে প্রশ্ন করল, হ্যাঁ, কাকে চাই? চৌধুরী মশাই, গগন চৌধুরী। তিনি কি শুয়ে পড়েছেন? না। তার সঙ্গে একবার দেখা করা যায় কি? আমার নাম সুধীন সরকার। আমি থাকি ওই সামনের বাড়িতে। একটা বিশেষ কাজে এসেছি। চাকর ভিতরে গিয়ে মিনিট খানেকের মধ্যে ফিরে এলো। আপনি আসুন। সব ব্যাপারটাই এত সহজে হয়ে যাচ্ছে, এ তো ভারী আশ্চর্য। ভিতরে ঢুকে ল্যান্ডিং পেরিয়ে একটা বৈঠকখানায় গিয়ে ঢুকলো সুধীন। আপনি বসুন। বাবু বাবু আসছেন। বাবুকে আপনার কথা বলেছি, উনি আপনাকে বসতে বললেন। আপনি বসুন, বাবু আসছে। জানলা দিয়ে এক ফালি চাঁদের আলো এসে পড়েছে সোফার উপর। সুধীন সেটা দেখতে পেয়ে এগিয়ে গিয়ে বসল। চাকর বাতি জ্বালিয়ে দিয়ে গেল না কেন? এখন তো পাড়ায় লোডশেডিং নেই। ঘরের চারদিকে চোখ ঘোরাতে সুধীনের হৃদস্পন্দন হঠাৎ দেখতে দেখতে দ্বিগুণ হয়ে গেল। সে কি ঘর ভর্তি লোকের মধ্যে এসে পড়ল নাকি? তাকে ঘিরে কারা চেয়ে রয়েছে তার দিকে? ঘরের প্রায়ান্ধকারে দৃষ্টি আরেকটু অভ্যস্ত হতে সুধীন বুঝতে পারল তারা মানুষ নয়, মুখোশ। প্রত্যেকটি চোখের চাহনি যেন তারই দিকে ঘোরানো। এসব মুখোশ যে এদেশের নয় সেটাও সুধীন বুঝেছে। দেখে মনে হয় অধিকাংশই আফ্রিকার, কিছু দক্ষিণ আমেরিকার হতে পারে। সুধীন এককালে ভালো ছবি আঁকত। বাপের আপত্তি না থাকলে হয়তো সেটাকেই সে পেশা করত। হাতের নানা রকম কাজ সম্বন্ধে তার এখনো যথেষ্ট কৌতূহল আছে। সুধীন মনে মনে নিজের সাহসের তারিফ না করে পারল না। অন্ধকার ঘরে মুখোশ পরিবৃত এই ভৌতিক পরিবেশে অনেকেরই দাঁত কপাটি লেগে যেত। ঘরে যে কখন লোক প্রবেশ করেছে তা সুধীন টের পায়নি। গম্ভীর কণ্ঠস্বরে প্রশ্ন শুনে চমকে পাশ ফিরে সোফায় বসা মানুষটাকে দেখতে পেল। এত রাত্রে? সুধীন হাত দুটোকে প্রায় যন্ত্রের মতো সামনে তুলে নমস্কার করে কথা বলতে গিয়েও পারল না। ইনি যে অভিজাত পরিবারের সন্তান তাতে কোনো সন্দেহ নেই। পরনে দোরখা শালই তার পরিচয় দিচ্ছে, কিন্তু গায়ের রঙে এমন পাংশুটে রক্তহীন ভাব আর চোখের চাহনিতে এমন অস্বাভাবিক তীক্ষ্ণতা, এমনটা সুধীন কখনো দেখেনি। এমন ব্যক্তিকে প্রথম দর্শনে কারোরই মুখ দিয়ে চট করে কথা বেরোবে না। ভদ্রলোক নিষ্পলক দৃষ্টিতে সুধীনের দিকে চেয়ে আছেন। প্রায় 1 মিনিট লাগলো সুধীনের নিজেকে সামলে নিতে। তারপর সে মুখ খুলল। আমি একটা অভিযোগ জানাতে এসেছি, কিছু মনে করবেন না। আপনি গগন চৌধুরী তো? ভদ্রলোক একবার মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন তিনিই সেই ব্যক্তি। প্রশস্ত ললাটের 3 দিক দিয়ে সিংহের কেশরের মতো আধপাকা চুল থেকে মনে হয় বয়স 65-র কম না। সুধীন বলে চলে, আমার নাম সুধীন্দ্রনাথ সরকার। আমি সামনের বাড়ির দোতলার ফ্ল্যাটে থাকি। আসলে হয়েছে কি, আপনার 3 তলার ঘরের বাতিটা সাধারণত আমাকে একটু সমস্যার সম্মুখীন ফেলছে। কারণ সারা রাত আপনার ওই বাতিটা জ্বলে আমার বড্ড অসুবিধা হয়। আলোটা সোজা আমার মুখের ওপর এসে পড়ে। তাই যদি আপনার জানলাটা বন্ধ করে রাখতে পারতেন, নইলে ঘুমের বড় ব্যাঘাত হয়। বুঝতেই পারছেন
আসলে সারাদিন আপিস করে রাত্রিরে ঘুমোতে না পারলে। ভদ্রলোক এখনো একদৃষ্টে চেয়ে আছেন সুধীনের দিকে। অগত্যা সুধীন আবার মুখ খুলল। ব্যাপারটা একটু পরিষ্কার করা দরকার। দেখুন, আমি জানি আমি যদি জানলা বন্ধ করি তাহলেও আলো আসবে না ঠিকই, কিন্তু দক্ষিণের জানলা তো বুঝতেই পারছেন, কলকাতার মধ্যে দক্ষিণের জানলা কতটা বিশেষ, তাই আর কি। মানে তবে এই আপনার অভিযোগ, বেশ, আপনাকে জানলা বন্ধ করতে হবে না। আগে আপনাকে জানলা বন্ধ করতে হবে না, ওটা আমিই করব। ও, বাঁচালেন, তাহলে তো কথাই নেই। অনেক ধন্যবাদ। আপনি উঠছেন? হ্যাঁ, মানে রাত তো অনেক হয়েছে, আপনিও নিশ্চয়ই শুতে যাবেন। আমি ঘুমোই না। মানে? রাত্রে আমি ঘুমোই না। ও, লেখাপড়া করেন বুঝি? না। তবে? ছবি আঁকি। সুদিনের মনে পড়ে গেল বাইনোকুলার দিয়ে ঘরের দেয়ালে পেন্টিং দেখে মনে হয়েছিল সেটা চিত্রকরের স্টুডিও হতে পারে। আপনি পেন্টার? ঠিক। আচ্ছা, তার মানে ওই 3 তলার ঘরে ওটা আপনার স্টুডিও? ঠিকই ধরেছেন। কিন্তু সে কথা বোধহয় পাড়ার বিশেষ কেউ জানে না, তাই না? গগন চৌধুরী একটা শুকনো হাসি হাসলেন। আপনার সময় আছে? সময় মানে? তাহলে কতগুলো কথা বলি, অনেক দিনের জমে থাকা কথা, কাউকে বলার সুযোগ হয়নি কখনো। সুধীন অনুভব করল ভদ্রলোকের অনুরোধ অগ্রাহ্য করার ক্ষমতা তার নেই। বেশ, বলুন। পাড়ার লোকে জানে না, কারণ জানার আগ্রহ নেই। একটা লোক সারাটা জীবন শিল্প চর্চা করে গেল, কিন্তু সে সম্বন্ধে কারোর কোনো কৌতূহল নেই। এককালে যখন এক্সিবিশন করেছি, কেউ কেউ এসে দেখেছে, অল্প বিস্তর সুখ্যাতিও করেছে, কিন্তু যখন হাওয়া বদলাতে শুরু করলো, মানুষের যে ছবি রক্ত মাংসের মানুষ, তার কদর রইল না। তখন থেকে আমি নিজেকে গুটিয়ে নিয়েছি। নতুনের ঝান্ডা উড়িয়ে আমি চলতে শিখিনি সুধীন বাবু। মনে মনে দা ভিঞ্চিকে গুরু বলে মেনেছিলাম, এখনো তিনিই আমার গুরু। কিন্তু আপনি কিসের ছবি আঁকেন? মানুষের। মানুষের পোর্ট্রেট। মন থেকে? না, মন থেকে আঁকতে পারি না, শিখিনি। আমার সামনে কেউ এসে না বসলে আমি ছবি আঁকতে পারি না। এই মাঝরাত্রিরে আসে, মডেল আসে, সিটিং দেয়, রোজই আসে। সুধীন কিছুক্ষণের জন্য হতভম্ব হয়ে বসে রইল। এ কেমন তোর কথা বলছেন ভদ্রলোক? পাগলের প্রলাপের মতো শোনাচ্ছে। সুধীনের চোখে মুখের অবিশ্বাসের ছাপ দেখে গগন চৌধুরীর ঠোঁটের কোণেই প্রথমে একটা পরিষ্কার হাসির আভাস দেখা গেল।
সুধীন কি বলবে বুঝতে পারল না। আসুন আমার সঙ্গে। এসছেন যখন একবার স্টুডিওটা দেখে যান। সুধীনে আদেশ অমান্য করতে পারল না। ভদ্রলোকের চোখে এবং কথায় একটা সম্মোহনী শক্তি আছে, সেটা মানতেই হবে। তার নিজেরও যে কৌতূহল হচ্ছে না তা নয়। কেমন ছবি আঁকেন ভদ্রলোক, কারা আসে সিটিং দিতে মাঝরাতে? এক আমার স্টুডিওতে ছাড়া বাড়ির আর কোথাও ইলেকট্রিসিটি নেই। কেরোসিন ল্যাম্পের আবছা হলদে আলোয় কাঠের সিঁড়ির ওপর দিয়ে উঠতে হবে। সাবধানে আসবেন। আসলে বাকি সব কানেকশন আমি কেটে দিয়েছি। 3 তলায় উঠে বাঁয়ে ঘুরেই সামনে একটা দরজা। সেই ঘরে সুধীনকে নিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে বাঁয়ে দেয়ালে একটা সুইচ টিপতেই উজ্জ্বল আলোতে ঘরটা ভরে গেল। এটাই যে স্টুডিও সেটা আর বলে দিতে হয় না। আঁকার সব সরঞ্জামই রয়েছে এখানে। ঘরের এক পাশে আলোর ঠিক নিচে ইজেলে একটা সাদা ক্যানভাস খাটানো রয়েছে। তাতে নতুন ছবি শুরু হবে সেটা বোঝাই যাচ্ছে। সরঞ্জামের বাইরে যেটা আছে সেটা হলো দেয়ালে টাঙানো এবং মেঝেতে ডাই করে রাখা পোর্ট্রেট। কমপক্ষে 100 তো হবেই। মেঝেরগুলোর দিকে এগিয়ে হাত তুলে না ধরলে বোঝা যাবে না। যেগুলো চোখের সামনে জলজ্যান্ত সেগুলো হলো দেয়ালে টাঙানো পোর্ট্রেটগুলো। অধিকাংশই পুরুষের ছবি। সুধীন তার তৈরি চোখে বুঝে নিল সাবেকি ঢঙে আঁকা পেন্টিংগুলোতে যথেষ্ট মুন্সিয়ানার পরিচয় আছে। এখানেও সুধীনের মনে হলো সে যেন অনেক জ্যান্ত মানুষের ভিড়ে এসে পড়েছে এবং কমপক্ষে 50 জোড়া চোখের নজর শুধুই তার দিকে। কিন্তু এরা সব কারা? দু একটা মুখ চেনা চেনা মনে হচ্ছে বটে, কিন্তু কেমন লাগছে? আপনার উঁচু দরের কাজ মশাই, স্বীকার করতে বাধ্য হচ্ছি। অথচ অয়েল পেন্টিং এর পোর্ট্রেট আঁকার রেওয়াজটাই লোপ পেয়ে গেছে। সেখানে আমার মতো শিল্পীদের কি দশা হয় ভেবে দেখেছেন? কিন্তু এ ঘরে এসে তো আমার মনে হচ্ছে না যে আপনার কাজের অভাব আছে। কি বলছেন? সে তো এখন, এককালে 15 বছর ধরে সমানে কাগজে বিজ্ঞাপন দিয়ে গেছি। একটি লোকও সাড়া দেয়নি। শেষটায় বাধ্য হয়ে বন্ধ করে দিই। তারপর আবার আঁকা শুরু করলেন কিভাবে? অবস্থার পরিবর্তনের ফলে। সুধীন আর কিছু বলল না। তার সমস্ত মন এখন ছবির দিকে। সে ইতিমধ্যে 3 জনকে চিনতেও পেরেছে। একজন মাস 4 হলো মারা গেছেন, বিখ্যাত গায়ক অনন্তলাল নিয়োগী। সুধীন আসরে বসে তার গান শুনেছে বছর 8 আগে। দ্বিতীয়জন হলেন অসীমানন্দ স্বামী। এককালে স্বদেশী করে পরে সন্ন্যাসী হয়ে যান। ইনিও মারা গেছেন বছরখানেক হলো। কাগজে ছবি বেরিয়েছিল, সুধীনের মনে আছে। তৃতীয় ব্যক্তি হলেন এয়ার ইন্ডিয়ার বাঙালি পাইলট ক্যাপ্টেন চক্রবর্তী। লন্ডন যাওয়ার পথে বোয়িং দুর্ঘটনায় 250 যাত্রী সমেত এরও মৃত্যু হয় বছর 3 আগে। সুধীন যে শুধু ছবি থেকেই চিনল তা নয়। একবার আপিসের কাজে রোম যাওয়ার পথে প্লেনের ককপিটে এর সাথে আলাপ হয়েছিল। সুধীন একটা প্রশ্ন না করে পারল না। এরা কি শুধুই পোর্ট্রেট করানোর উদ্দেশ্যে এসেছিলেন? সে ছবি নিজেরা নেননি কখনো?
সরকার। এদের পোর্ট্রেট এদের নিজেদের কখনো প্রয়োজন ছিল না। এ শুধু আমার ব্যক্তিগত সংগ্রহের জন্য আঁকা। আপনি বলতে চান রোজই কেউ না কেউ আপনাকে এসে সিটিং দেন? সেটা আর একটু থাকলেই দেখতে পাবেন। আজও লোক আসবে, সেও সিটিং দেবে আর আমি তার পোর্ট্রেট আঁকবো। কিন্তু এদের সঙ্গে যোগাযোগটা কিভাবে? দাঁড়ান, আপনাকে বুঝিয়ে দিচ্ছি। আমার সিস্টেমটা একটু আলাদা। তাক থেকে একটা বেশ বড় খাতা নামিয়ে সুধীনের দিকে নিয়ে এগিয়ে এলেন গগন চৌধুরী। আলোর তলায় নিয়ে গিয়ে খাতাটা খুলল সুধীন। খাতার পাতার পর পাতায় আঠা দিয়ে সাঁটা রয়েছে খবরের কাগজের পৃষ্ঠা থেকে কাটা মৃত্যু সংবাদ। অনেকগুলো খবরের সঙ্গে ছবিও রয়েছে। সুধীন দেখল যে কিছু কিছু কাটিং এর পাশে পেন্সিল দিয়ে চিকে দেওয়া রয়েছে। পেন্সিলের দাগ হলে বুঝতে হবে তাদের ছবি আঁকা হয়ে গেছে। নিশ্চয়ই এরম কিছু। কিভাবে জানি গগন চৌধুরী সেটা আন্দাজ করে নিলেন। হ্যাঁ, পেন্সিলের দাগ দেখলে বুঝবেন তাদের পোর্ট্রেট আঁকা হয়ে গেছে। কিন্তু যোগাযোগটা কি করে করেন সেটা তো। গগন চৌধুরী সুদিনের হাত থেকে খাতাটা নিয়ে আবার সেটা তাকে রেখে দিলেন। তারপর ঘুরে বললেন, এদের সাথে সংযোগ স্থাপন এত সহজ বিষয় নয়। সকলে পারে না, আমি পারি। এটা চিঠি বা টেলিফোনের কম্য নয়। এরা যেখানে আছেন সেখানে তো আর টেলিফোন নেই বা ডাক বিলির ব্যবস্থাও নেই। এদের জন্য অন্য উপায়ের প্রয়োজন হয়। সুধীনের হাত পা ঠান্ডা, গলা শুকিয়ে কাঠ। আপনি কি বলতে চান? এইসব লোকের পোর্ট্রেট করা হয়েছে এদের মৃত্যুর পর? মৃত্যুর আগে এদের খবর পাবো কি করে সুধীন বাবু? আমি আর কলকাতার কটা লোককে চিনি। মৃত্যু না হলে তো তারা তাদের গণ্ডির বাইরে বেরোতে পারেন না। একমাত্র মৃত ব্যক্তি তো সম্পূর্ণ মুক্ত, সম্পূর্ণ স্বাধীন। তবে এরা আমার কাছে মৃত নন। They are all my client. তবে এদের বৈশিষ্ট্য এটাই, এদের সময়েরও অভাব নেই, ধৈর্যেরও অভাব নেই, কোনো চিন্তা নেই, ভাবনা নেই। আমার ছবি যতক্ষণ না নিখুঁত হচ্ছে ততক্ষণ ঠায় বসে থাকবেন ওই চেয়ারে। ভেরি সিম্পল সুধীন বাবু। ওরা এভাবে হাতছানি দিলেই চলে আসে। সুধীন বিস্ফারিত চোখে দেখল দোরখা শালের ভিতর থেকে গগন চৌধুরীর ডান হাত বেরিয়ে সামনে প্রসারিত। সেই হাতে মাংস চামড়া কিচ্ছু নেই, খালি হাড়। যে হাতে ডাকা সেই হাতেই আমার শিল্পের কারুকার্য, আমার পেন্টিং, আমার পোর্ট্রেট, সব কিছু। এবার বুঝলেন সুধীন বাবু? সংজ্ঞা হারাবার আগের মুহূর্তে সুধীন শুনল স্টুডিওর বন্ধ দরজার বাইরে থেকে টোকা পড়ছে। এবং সে কি? এ সুধীন কাকে দেখছে?
এ যে অসম্ভব। সেই ছাই রঙা স্যুট পরে এগিয়ে আসছে নগেন্দ্র কাপুর, যার মৃত্যুর পর সুধীন এত বড় পদ পেল। সেই নগেন্দ্র কাপুর মৃত্যুর পর আসছে গগন চৌধুরীর কাছে নিজের পোর্ট্রেট বানাতে। দাদাবাবু, ও দাদাবাবু! এক ঝটকায় ঘুম ভেঙে গিয়ে দিনের আলোয় সুধীনকে আবার তখনই চোখটা কুঁচকে বন্ধ করে নিতে হলো। বাপরে, কি ভয়ঙ্কর স্বপ্ন! দরজা খুলুন দাদাবাবু। চাকর অধীরের গলা। হ্যাঁ, দাঁড়া দাঁড়া, 1 মিনিট আসছি। সুদিন বিছানা ছেড়ে এগিয়ে গিয়ে দরজার ছিটকিনি খুলল। অধীরের মুখে গভীর উদ্বেগ। দাদাবাবু, আপনি এত বেলা অবধি? হ্যাঁ জানি, কি করবো বল, আজকে ঘুমটা একটু বেশি হয়ে গেল। এত হই হল্লা বাড়ির সামনে, আপনি কিছুই টের পেলেন না? হই হল্লা? চৌধুরী বাড়ির বড়বাবু যে মারা গেলেন কাল রাতে, গগন বাবু। 84 বছর বয়স হয়েছিল। ভুগছিলেন তো অনেক দিন। ঘরে বাতি জ্বালা থাকতো, রাতে দেখেননি? তুই জানতিস ওর অসুখ? জানবো না? ওনার চাকর ভগীরথ, তার সঙ্গে তো দেখা হয় রোজ বাজারে। তার মানে আমার এই সমস্ত শুধুই স্বপ্ন ছিল? বোঝো কাণ্ড।